এবং একসঙ্গে ক্লাসের পুরোটা ভালোভাবে জেনে নেব। আমরা এতটাও ভালোভাবে জেনে নেব যেন ক্লাস থেকেই আমাদের পুরো সংবিধানটা মুখস্থ হয়ে যায়। যদিও এটা বাংলায় দেওয়া আছে নোটসটা, তবুও এটা ইংলিশ ভার্সানেও তোমরা পেয়ে যাবে। কিন্তু যেহেতু তোমাদের বাদবাকি অনেকেই বেঙ্গলি মিডিয়ামের আছে, সেই জন্য বাংলা ভার্সানে এটাকে করিয়ে দেওয়া হবে। তোমরা একটু অ্যাটেনশন দিয়ে পরপর শুনবে, তাহলে দেখবে যে একসঙ্গে ক্লাস থেকে এটা মুখস্থ করবার যে প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। যাই হোক, ভারতের সংবিধান, সংবিধান কি এটা আমাদের প্রথমে জানতে হবে যে সংবিধান কি জিনিস। সংবিধান হলো সেই সকল মৌলিক নিয়মের সমষ্টি, তার মানে একটা কিছু নিয়ম বা কিছু নিয়মের সমষ্টি যেগুলো রাষ্ট্রের ক্ষমতা, ব্যবহার, বন্টন এবং রীতিনীতিকে প্রভাবিত করে। অর্থাৎ রাষ্ট্র কি ক্ষমতার দ্বারা পরিচালিত হবে, গোটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো কি হবে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে, তার ক্ষমতার কি বন্টন কিভাবে হবে, তার রীতিনীতি কিভাবে হবে, এই সমস্ত বিষয়টা যে ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয়, সেই ব্যবস্থাপনাটাকে বলা হয় সংবিধান। সংবিধান জনগণের সকল ক্ষমতার উৎস। এটা আমরা কোথা থেকে পাই? আমরা প্রিঅ্যাম্বলে দেখতে পাবো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ। এই কথার মাধ্যমে বোঝাচ্ছে যে ভারতের জনগণই সংবিধানের উৎস, অর্থাৎ জনগণ থেকেই ভারতের সংবিধান প্রদত্ত হয়েছে। সংবিধান ব্যতি রেখে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে না। সংবিধান লিখিত, অলিখিত নিয়মাবলী, রীতি নীতি, প্রথা, আচার আচরণ, ঐতিহ্য সম্বলিত একটি দলিল। যেমন দেখা যাক ভারতীয় সংবিধানে লিখিত সংবিধান, তাহলে ভারতীয় সংবিধান লিখিত সংবিধান অর্থাৎ শুধু কি লিখিত সংবিধান অনুযায়ী চলে না, কিছু রীতিনীতিও আছে। যেমন ধরো প্রোটেম স্পিকার বা ডেপুটি স্পিকার। স্পিকার কে হন? স্পিকার সাধারণত লোকসভার যে সংখ্যাগরিষ্ঠ দল, সেই সংখ্যাগরিষ্ঠ দলের থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হন, তিনি স্পিকার হন। কিন্তু ডেপুটি স্পিকার সাধারণত বিরোধী দল থেকে হয়। এটা সংবিধানে কোথাও লেখা নেই, এটা রীতিনীতি, সেই রীতিনীতি অনুযায়ী এটা চলে। আচ্ছা, সংবিধান যেসব সমষ্টি দ্বারা সরকারের গঠন, ক্ষমতা, কার্যাবলী, নাগরিকদের অধিকার নিয়ন্ত্রিত হয়, এই সমস্ত বিষয়গুলো থাকে। রাষ্ট্র যে যে মৌলিক শর্তের ভিত্তিতে পরিচালিত হবে, সেই শর্তগুলি সংকলনকে সংবিধান বলা হয়। রাষ্ট্রের শাসনতন্ত্রের কাঠামো, প্রশাসনিক প্রতিষ্ঠান সমূহ। প্রশাসনিক প্রতিষ্ঠান সমূহ কি জিনিস? প্রশাসনিক প্রতিষ্ঠান সমূহ কি জিনিস বলতে পারবে? প্রশাসনিক প্রতিষ্ঠান সমূহ কি জিনিস? যেমন সুপ্রিম কোর্ট, যেমন পার্লামেন্ট, যেমন মন্ত্রিসভা। এই যে প্রত্যেকটা আলাদা 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 প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে কেউ না কেউ প্রধান থাকে। গোটা প্রতিষ্ঠানটা স্বতন্ত্রভাবে পরিচালিত হয়। এই প্রতিষ্ঠান সমূহ তাদের মুখ্য পদাধিকারী মানে যে ওই পোস্টটা হোল্ড করে আছে, ওই যে প্রতিষ্ঠান, তার যে প্রধান বা পদাধিকারী আছে, যিনি ওর মাথায় বসে আছে। এদের ভূমিকা, ক্ষমতা, দায়িত্ব, এগুলো কি হবে তার পূর্ণ চিত্র একটা সভ্য দেশের লিখিত সংবিধানে সাধারণত ধরা থাকে বা বলা থাকে। নেক্সট আমরা দেখব যে ব্রিটেন ব্যতি রেখে, অর্থাৎ ব্রিটেন বাদ দিয়ে, ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড, ব্রিটেন বাদ দিয়ে প্রায় প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের লিখিত সংবিধান আছে। এই সংবিধানগুলির মধ্যে এইটা খুব অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় যে প্রত্যেকটা দেশের যে লিখিত সংবিধান আছে, দ্যাট মিনস রিটেন কনস্টিটিউশন যা আছে, সেই রিটেন কনস্টিটিউশনের মধ্যে আয়তনে বৃহত্তম ভারতের সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে আয়তনের দিক থেকে সব থেকে বড়, তাই তো? আচ্ছা, এইবার ভারতীয় সংবিধান অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে। ভারতীয় সংবিধানের অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বৈশিষ্ট্যগুলি কি কি আমরা জেনে নিই। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, দ্য লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান। তাহলে প্রশ্নে যদি আসে যে বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান কি, সেটা হবে ভারতের সংবিধান। আচ্ছা, আংশিক নমনীয়, আংশিক অনমনীয়, পার্টলি ফ্লেক্সিবল, পার্টলি রেইজ। তো আংশিক বলছে আংশিক নমনীয়, আংশিক অনমনীয়, পার্টলি ফ্লেক্সিবল। আগে আমরা দেখি পার্টলি ফ্লেক্সিবলটা কি। বিষয়টা হচ্ছে ভারতের যে সংবিধান,
সেটা সংবিধান সংশোধন করবার যে পদ্ধতি, সেই সংবিধান সংশোধন করবার পদ্ধতির উপরে ভিত্তি করে বলা হচ্ছে ভারতের সংবিধান কিছুটা নমনীয় আর কিছুটা অনমনীয়। অর্থাৎ আমরা যদি দেখি যে সংবিধান সংশোধন পদ্ধতি কত রকম, তাহলে সংবিধান সংশোধন পদ্ধতি মূলত পাবো দুটো। এই দুটো জায়গায় সংবিধান সংশোধন পদ্ধতির কথা লিখিত যেটা, সেটা মূলত তিন ভাবে করা হয়ে থাকে। অর্থাৎ আমরা দেখি যে একটা হচ্ছে 368 নম্বর ধারায়, সংবিধানের 368 নম্বর ধারায় 20 অধ্যায় বা 20তম অধ্যায় বা পার্ট নাম্বার 20, 20তম অধ্যায় 20 অধ্যায় পার্ট নাম্বার 20, এই 20তে আছে 368 নম্বর ধারা। তাহলে 368 নম্বর ধারায় দুটো পদ্ধতির কথা উল্লেখ আছে। 368 নম্বর ধারায় কটা পদ্ধতি উল্লেখ আছে? দুটো। আর সংবিধানের বিভিন্ন জায়গায় প্রায় 11 থেকে 11 জায়গায় বিক্ষিপ্তভাবে একটি পদ্ধতির উল্লেখ আছে। তাহলে টোটাল কতগুলো পদ্ধতি হলো? তিনটে। তাহলে এই যে বিভিন্ন জায়গায় একটি পদ্ধতির উল্লেখ আছে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধন পদ্ধতি। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধন পদ্ধতিটা কি? পার্লামেন্টে উপস্থিত বা ভোটদানকারী সদস্যের অর্ধেকের বেশি যখন একটি পক্ষে মত দেবে, তখন সংবিধান সংশোধনের যে পদ্ধতি আছে সেটাকে বলা হয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধনের পদ্ধতি। কি সেগুলো? নাগরিকত্ব, কি সেগুলো? রাজ্য গঠন, পুনর্গঠন, এই সমস্ত বিষয়গুলি, এরকম কিছু বিষয় উল্লেখ করা আছে যেটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে পাশ হয়। অর্থাৎ উপস্থিত ভোটদানকারী সদস্য তাদের অর্ধেকের বেশি। আবার পার্লামেন্টের আমরা জানি দুটো কক্ষ, একটা লোকসভা আর একটা রাজ্যসভা। লোকসভা আর রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভা এই দুটো কক্ষে আলাদা আলাদা ভাবে বিল আনবার ক্ষেত্রে যদি আমি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিল পাশের পদ্ধতি অ্যাপ্লিকেবল করি বা আমি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিল পাশ করতে চাই, তাহলে আমি দুটো ঘরে আলাদা বা দুটো কক্ষে আলাদা আলাদা করে বিল না দিয়ে আমি দুটো কক্ষকে এক জায়গায় বসিয়েও বিল পাশ করতে পারি। এই প্রভিশন শুধুমাত্র সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিল পাশের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। কিন্তু 368 নম্বর ধারার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। 368 নম্বর ধারায় দুটো কক্ষে আলাদা আলাদা ভাবে বিল উত্থাপিত করতে হবে। এবং শুধু তাই নয়, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আমরা বলেছি কি অর্ধেকের বেশি। 368 নম্বর ধারায় 2/3 মেজরিটি, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। আবার এই যে 2/3 মেজরিটি হবে, এই যে 2/3 মেজরিটি হবে, এই 2/3 মেজরিটিতে দুটো কক্ষে আলাদা আলাদা ভাবে পাশ হওয়ার পরে রাজ্য বিধানসভায়, অর্থাৎ রাজ্য যে আইনসভা রয়েছে, বিধানসভা, রাজ্য বিধানসভা এবং বিধান পরিষদ আছে, রাজ্য বিধানসভায় পাঠাতে হবে এবং অর্ধেকের বেশি রাজ্য বিধানসভার সম্মতি পেলে তবেই সেটা আইনে পরিণত হবে। তাহলে এই 368 নম্বর ধারায় পেলাম দুটো প্রকার, বোঝা গেল। আর একটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পার। তাই সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পার যেটা, সেটা হচ্ছে আংশিক নমনীয়, অর্থাৎ পার্টলি ফ্লেক্সিবল। এটা হচ্ছে কি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়, বুঝতে পারছো? আর আংশিক অনমনীয় এটা হচ্ছে পার্টলি রেইজড, অর্থাৎ আংশিক অনমনীয় 368 নম্বর ধারায় যে সংবিধান সংশোধনের পদ্ধতি তার কথা বলা হচ্ছে। তার মানে ভারতবর্ষের যে সংবিধান পুরোটা অনমনীয় নয়, কিছুটা নমনীয় এবং কিছুটা অনমনীয়। অর্থাৎ কিছুটা পাশ করার পদ্ধতি খুব সোজা আর কিছুটা অংশ পাশ করবার পদ্ধতি খুবই কঠিন, তাই তো? আচ্ছা, আর কি? সংসদীয় শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি গভর্নমেন্ট। পার্লামেন্টারি গভর্নমেন্ট অর্থাৎ ভারতবর্ষে পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে, তাই তো? সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে ভারতবর্ষের জনগণ তাদের জনপ্রতিনিধিকে নির্বাচন করে। এই জনপ্রতিনিধিরা পার্লামেন্টে যায় এবং পার্লামেন্টে গিয়ে সংখ্যাগরিষ্ঠ যে জনপ্রতিনিধি দল আছে বা সংগঠন আছে, সবসময় যে একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাবে এরকম নয়। যেমন ইউপিএ, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স,
তেমনি এরকম অ্যালায়েন্স হতে পারে, এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তো এরকম অ্যালায়েন্স হতে পারে। তারা কি করবে? তারা সরকার ফর্ম করে। তাহলে সংখ্যাগরিষ্ঠ দল সরকার তৈরি করলো, সরকার রীতিনীতি এগুলো রূপায়ণ করবে যে কিভাবে জনগণের জন্য আগামী দিনে উন্নয়নমূলক পরিকল্পনা তারা চালিয়ে যাবে বা কি কাজ তারা করবে সেগুলো। তাহলে আলটিমেটলি যে গভর্নমেন্ট ফর্ম করছে সেই গভর্নমেন্ট কোথা থেকে ফর্ম হচ্ছে? জনগণের দ্বারা। তো সেই জন্য আমরা বলছি সংসদীয় শাসন ব্যবস্থা অর্থাৎ পার্লামেন্টারি গভর্নমেন্ট, অর্থাৎ পার্লামেন্টই হচ্ছে সমস্ত যে ক্ষমতা আছে, সরকার তৈরির যে প্রক্রিয়া আছে, সেখানে যে গভর্নমেন্ট ফর্ম করছে সেইটাকে বলা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট। এগুলো কিন্তু ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে ভারতীয় সংবিধান সবসময় চলে, তাই তো? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটা কি? ফেডারেল গভর্নমেন্ট। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, ভারত প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র। একটি কেন্দ্র সরকারের উপস্থিতি আছে, আছে তো? কেন্দ্র সরকার কোথায়? দিল্লিতে। একটি কেন্দ্র সরকারের উপস্থিতি আছে, আবার প্রতিটি রাজ্যে একটি করে রাজ্য সরকারের উপস্থিতি আছে। এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে যাতে সংঘাত না দেখা দেয় সেই জন্য তালিকা রয়েছে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা। আবার উভয়ে যাতে দুজনই পার্টিসিপেট করতে পারে তার মধ্যে যুগ্ম তালিকাও আছে। যদিও যুগ্ম তালিকা বিষয়ে যদি একই আইনের মধ্যে কোনো প্রভেদ দেখা দেয় তাহলে কেন্দ্রীয় আইন যেটা সেটাই বলবৎ হবে, রাজ্য আইন বলবৎ হবে না যদি আইনের মধ্যে সংঘাত দেখা দেয়। বাট যদি সংঘাত না দেখা যায় তাহলে রাজ্য আইনের মধ্যে থাকবে, কেন্দ্রের আইন কেন্দ্রের আইনের মধ্যে থাকবে। তাহলে এই যে তালিকাটা রয়েছে কেন? ক্ষমতার বিভাজনের জন্য। তাহলে আমরা দেখতে পাবো যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট, অর্থাৎ একটা কেন্দ্র সরকার আছে, একটা রাজ্য সরকার আছে। তাহলে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো সেই পরিকাঠামো রয়েছে। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার ভারতবর্ষে স্বীকৃত হয়েছে সংবিধানে। মৌলিক অধিকার কোথায় আছে? পার্ট 3, 3 নম্বর অধ্যায়, তাই তো? কত থেকে কত নম্বর ধারায়? 12 থেকে 35 নম্বর ধারায়, 12 থেকে 35, 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলোর কথা বর্ণিত আছে। মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হলো জনগণের অর্থাৎ নাগরিকদের বিশেষ কিছু অধিকার যা নাগরিকরা ওই সংশ্লিষ্ট দেশের অর্থাৎ ভারতের ক্ষেত্রে ভারতের নাগরিকরা সেই সুযোগ সুবিধাগুলি পেয়ে থাকে। মৌলিক অধিকার হচ্ছে সেই সমস্ত বিষয় যেগুলি রাষ্ট্রের উপর একটি নেতিবাচক পদক্ষেপ নেবার ইঙ্গিত দেয়। অর্থাৎ রাষ্ট্র তুমি এই কাজগুলো করতে পারবে না, তুমি নাগরিকদের এই অধিকারগুলোকে খর্ব করতে পারবে না, তুমি এই অধিকারগুলোকে মেনে চলবে, এই বিষয়ে রাষ্ট্রকে একটা নির্দেশ দেয়, তাই তো? এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, অর্থাৎ নাবাচক কিছু শব্দ প্রয়োগ করে দেয় রাষ্ট্রের উপর। তো এটা হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, যেটা কোথা থেকে এসছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই মৌলিক অধিকার বিষয়টি এসছে। নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, অর্থাৎ যখন সংবিধান তৈরি হয় সংবিধান প্রণেতাগণ বোঝে যে ভারতবর্ষ যদি একটি আদর্শ রাষ্ট্র হয় তাহলে আদর্শ রাষ্ট্রের কিছু নিয়ম কানুন বা আদর্শ রাষ্ট্রের কিছু চলবার নির্দেশিকা দরকার। এই নির্দেশিকাগুলো কখনোই আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, কিন্তু এই নির্দেশিকাগুলো থাকলে রাষ্ট্র এটাকে উপেক্ষাও করবে না বা বিচার ব্যবস্থা এটাকে উপেক্ষা করবে না। মোটামুটি একটি আদর্শ রাষ্ট্র যেভাবে পরিচালিত হতে পারে সেই পদ্ধতিটাকে আমরা বলবো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সমূহ। কোথা থেকে এসছে? আয়ারল্যান্ড থেকে এসছে, আইরিশ সংবিধান অনুসারে। রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি সমূহ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, এটা কোন অধ্যায়ে আছে? পার্ট 4। কত থেকে কত? 36 থেকে 51, 36 থেকে 51। মৌলিক কর্তব্য। আমি মনে করলাম যে আমি কিছু ক্ষমতা ভোগ করব, কিন্তু আমি দায়িত্ব পরায়ণ হব না, তাহলে দায়িত্ব ছাড়া ক্ষমতা অর্থহীন। অর্থাৎ আমি দায়িত্ব পালন করব না, আমার কোনো দায় দায়িত্ব নেই, অথচ আমি কিছু ক্ষমতা ভোগ করব, এটা হতে পারে না। আমি কিছু অধিকার ভোগ করবো, হতে পারে।
তাই তুমি যদি নাগরিক হও, তুমি যদি মৌলিক অধিকার ভোগ করতে চাও, তুমি যদি সংবিধান ভোগ করতে চাও, তুমি যদি রাষ্ট্রের একজন দায়িত্বশীল নাগরিক হও, তাহলে তোমাকে অবশ্যই কিছু নিয়ম নীতি তোমাকেও পালন করতে হবে। সেই নিয়ম নীতিগুলো আছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস এর। তো ফান্ডামেন্টাল ডিউটিসটা কি? ফান্ডামেন্টাল ডিউটিস নাগরিকদের কিছু আবশ্যিক পালনীয় কর্তব্যের কথা বলে দেয়। কোথায় আছে? 51 এ, পার্ট 4 এর এ বা 51 এ ধারায় এটা আছে ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ নাগরিকদের মৌলিক কর্তব্য। ভালো করে বুঝবে, কোথাও থেকে যদি মনে হয় যে এখান থেকে বুঝতে পারছি না, সেখান থেকে প্রশ্ন করবে। কিন্তু এখানে বসে, এইখানে বসে সংবিধান মুখস্থ করে কমপ্লিট করতে হবে, এটা মাথায় রাখবে। এবং এর এই যে যেটা দেখানো হচ্ছে বেঙ্গলি ভার্সন, এর ইংলিশ ভার্সনের নোটসও তোমাদের আমি দিয়ে দেবো, কেমন? আচ্ছা, ধর্মনিরপেক্ষ, সেকুলারিজম। ধর্মনিরপেক্ষ, ভারত প্রকৃতপক্ষে একটি ধর্মনিরপেক্ষ, সেকুলার। ধর্মনিরপেক্ষ অর্থাৎ ধর্মনিরপেক্ষ কাকে বলে? ভারতবর্ষ রাষ্ট্রীয় ব্যবস্থায় কোন ধর্মের ব্যাপারে নাক গলায় না, ভারত কোন ধর্মের ব্যাপারে মাথা ঘামায় না, এরকমটা না। অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা, ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা কোন ধর্মের দ্বারা পরিচালিত হয় না। অর্থাৎ ধর্মীয় বিষয়ে যখন রাষ্ট্র ব্যবস্থার উপর এসে পড়ে, তখন ভারতবর্ষের সংবিধান বলে যে না, এটা ধর্মের দ্বারা পরিচালিত হবে না, বা কোনো ধর্মীয় আইন, ধর্মীয় কানুন সেসবের দ্বারা ভারতের সংবিধান পরিচালিত হবে না। তো এইখানে ভারতের ধর্মনিরপেক্ষ পরিকাঠামো রয়েছে। আমরা জানি যে আমাদের যে প্রিঅ্যাম্বেল আছে, অর্থাৎ সংবিধানের যে মুখবন্ধ আছে, এই প্রিঅ্যাম্বেলে ধর্মনিরপেক্ষ, সেকুলার, সোশ্যালিস্ট আর সভারেনিজম আর ইন্টিগ্রিটি, এই কথাগুলি যুক্ত হয়েছে পরবর্তীকালে, তাই তো? তাহলে ধর্মনিরপেক্ষ আদর্শ ভারতবর্ষে রয়েছে। স্বাধীন বিচার ব্যবস্থা, দা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেম। ভারতবর্ষের বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা কেন্দ্রীয় বিচার ব্যবস্থা রয়েছে, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। এক বা একাধিক রাজ্যে একটি করে হাইকোর্ট রয়েছে, কখনো কখনো দুটো তিনটে রাজ্যের জন্য একটি হাইকোর্ট, বা একটি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট, ঠিক? তো হাইকোর্ট রয়েছে। আবার আমি নিচের দিকেও যদি দেখি, হাইকোর্টের পরে জেলা জাজ কোর্ট বা সেশন জাজ কোর্ট, হ্যাঁ, এবং সর্বশেষ আদালত হচ্ছে পঞ্চায়েত আদালত। আদালতের একদম বেসিক ইউনিট কি? পঞ্চায়েত আদালত। পঞ্চায়েত আদালত, এটা মাথায় থাকে যাবে। তো তাহলে ভারতবর্ষে এই যে যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা একদম সুপ্রিম কোর্ট থেকে যে পরপর যে বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থা মোটামুটি নিরপেক্ষ রাখা হয়েছে, বা বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ রাখা হয়েছে। বিচার ব্যবস্থার কোনো কাজে প্রশাসন কি নাক গলাতে পারে? একদমই না, তাই তো? এবং বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করে থাকে। সেই জন্য কখনো কখনো কি বলে না, কারোর সঙ্গে কারো দেখা হবে, হ্যাঁ আমি তোমাকে কোর্টে দেখে নেব, তাই তো? অর্থাৎ কোর্ট হলো এমন একটি জায়গা যেখানে কিনা আমরা গিয়ে আমাদের যে বঞ্চনা বা আমাদের যে ত্রুটি, সেই ত্রুটিগুলোর বিষয়ে, যে আমি এটা এইখানে আমাকে বঞ্চিত করা হয়েছে, সেই বিষয় যদি কখনো এসে সামনে আসে, তখন কোর্টের দ্বারস্থ হই আমরা বিচার প্রার্থী হিসাবে। তো সেই বিচারের জায়গাটাকে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীনভাবে রাখা হয়েছে। জনগণ ক্ষমতার উৎস, দ্য সোর্স অফ দ্য পাওয়ার কে পিপল। অর্থাৎ ভারতবর্ষে এই যে টোটাল যে ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা, এই ক্ষমতার উৎস কারা? জনগণ। কারণ বলছে আমরা এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং নিজেদেরকে অর্পণ করেছি, তাই তো? অর্থাৎ আমরাই জনগণ, আমরাই সংবিধান তৈরি করলাম, আমরাই সেটা গ্রহণ করলাম এবং আমরা নিজেদেরকে অর্পণ করলাম। যদিও জনগণের পক্ষ হয়ে গণপরিষদ, তাই তো, বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি, তারা কিন্তু এটা ফর্ম করেছে, কিন্তু তারা কাদের পক্ষে হয়ে করেছে? জনগণের। তাই জন্য ভারতবর্ষের সংবিধানের ক্ষমতা বা ভারতবর্ষের রাষ্ট্রীয় ক্ষমতার মূল উৎস হচ্ছে ভারতের জনগণ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বাই চেম্বার পার্লামেন্ট। হ্যাঁ, এ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কি? কারণ পার্লামেন্ট কি নিয়ে গঠিত? ভারতীয় পার্লামেন্ট লোকসভা, রাজ্যসভা আর রাষ্ট্রপতি।
কারণ লোকসভা এবং রাজ্যসভায় কোনো আইন পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতি পেলে তবেই সেইটাই আইনে পরিণত হয়। তাই পার্লামেন্ট যেটা আইন তৈরির জায়গা, সেই পার্লামেন্টটা মূলত এই তিনটে জিনিস নিয়ে গঠিত। তাহলে পার্লামেন্টের কটা কক্ষ? দুটো কক্ষ। কি কি? লোকসভা আর কি রাজ্যসভা। লোকসভার যে সভাপতিত্ব করেন তাকে আমরা কি বলে থাকি? স্পিকার। লোকসভায় সভাপতিত্ব যিনি করেন তাকে আমরা বলি স্পিকার। রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে কি বললাম? চেয়ারম্যান। রাজ্যসভার চেয়ারম্যান। যদিও আমাদের মাথায় রাখতে হবে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, এবং উপরাষ্ট্রপতি যে ভাতা মাইনে যা কিছু পান তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসাবেই পান। শুধুমাত্র রাষ্ট্রপতি পদ খালি হলে তবেই উপরাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি সেই দায়িত্ব পালন করেন। বাকি সময়টা রাজ্যসভার চেয়ারম্যান হিসাবেই তিনি কার্য পরিচালনা করেন। ক্লিয়ার? সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, ইউনিভার্সাল অ্যাডাল্ট ভোটিং রাইট। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। ভারতবর্ষে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার স্বীকৃত হয়েছে কত বছরের পর? উপরে যারা আছে তারা ভোটার হয় 18 বছরের পর, তাই তো? 18 বছরের পর যারা, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটদানের অংশগ্রহণ করে এবং জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়। এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ বিষয়টা কেমন? যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা এইরকম যে রাষ্ট্র, কিছু রাষ্ট্র রয়েছে যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে, অর্থাৎ একটা কেন্দ্রীয় নাগরিকত্ব আর একটা যে স্টেটে বসবাস করবে তার নাগরিকত্ব। বলে আমার দুটো কার্ড আছে, একটা গ্রিন কার্ড আর একটা ইয়েলো কার্ড। ভারতবর্ষে এইরকম নাগরিকত্ব নেই। তুমি যে রাজ্যেই বসবাস করো না কেন, যে কেন্দ্রশাসিত অঞ্চলেই বসবাস করো না কেন, তুমি একটাই নাগরিক, তোমার একটাই পরিচয়, তুমি ভারতের নাগরিক। তো সেই জন্য ভারতবর্ষের ক্ষেত্রে সিঙ্গেল সিটিজেনশিপ এইটি অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য। সার্বভৌম, সোভারিজম। সার্বভৌম কি? ভারতবর্ষের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কোনো বাইরের ইনফ্লুয়েন্স বা বাইরের শক্তি দ্বারা প্রভাবিত হয় না। ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা, রীতি নীতি বা ভারতবর্ষের যে বৈদেশিক নীতি, সেগুলো একদম ভারতের নিজস্ব আভ্যন্তরীণ নীতি। সেটা ভারতবর্ষের যারা রাষ্ট্র পরিচালক মন্ডলী আছে তারাই সেগুলো ঠিক করে থাকে। তাই ভারতবর্ষে সার্বভৌম কথাটি প্রতিষ্ঠিত, যদিও এগুলো আমরা পরে আরো ডিটেলস পাবো। গণতান্ত্রিক প্রজাতন্ত্র, রিপাবলিক, অর্থাৎ ইংল্যান্ডের মতো রাজা বা রানী যেমন বংশ পরম্পরায় থাকে, ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রধান বা 1 নম্বর নাগরিক হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে গতকালকেই বোধ হয় না? হ্যাঁ, তো রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছে? দ্রৌপদী মুর্মু। হ্যাঁ, মাননীয়া দ্রৌপদী মুর্মু। মাননীয় দ্রৌপদী মুর্মু এখন ভারতবর্ষের প্রথম নাগরিক, রাষ্ট্রপতি এবং প্রথম নাগরিক। তো ভারতে কিন্তু প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ এই দ্রৌপদী মুর্মু যিনি নির্বাচিত হলেন, ইনি কি বংশ পরম্পরায় এলেন? না। কিভাবে এলেন? ইনি পার্লামেন্টের ভোট এবং এমএলএ ভোট, অর্থাৎ পার্লামেন্টের ভোট কথা হচ্ছে লোকসভা, রাজ্যসভা, এদিকে রাজ্য বিধানসভা, আর দুটো কেন্দ্রশাসিত অঞ্চল আছে দিল্লি এবং পন্ডিচেরি। এই দিল্লি এবং পন্ডিচেরিতে যেহেতু বিধানসভা আছে, তাই এখানেও এরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। তাই ভারতবর্ষে অল এমপি অ্যান্ড এমএলএ ইলেক্টেড, নট নমিনেটেড। ইলেক্টেড, নমিনেটেড কথা কেন বলবো না? কারণ লোকসভায় 2 জন আর রাজ্যসভায় 12 জন, এই মোট 14 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন। এই মনোনীতরা কিন্তু ভোট দিতে পারবে না, নমিনেটেড যারা তারা ভোট দিতে পারবে না। তাহলে ভারতবর্ষে যেহেতু প্রজাতন্ত্র, তাই ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান বা 1 নম্বর ব্যক্তিত্ব যিনি, তিনি বংশ পরম্পরায় নির্বাচিত হন না। তিনি কিভাবে নির্বাচিত হন? তিনি জনগণের ভোট যেটা, সেটা পরোক্ষভাবে, কারণ জনগণের হয়ে ভোটটা কারা দিচ্ছে? ওই এমএলএ এমপিরা, তাই তো? পরোক্ষভাবে তিনি নির্বাচিত হন। পঞ্চায়েত, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয়ে গেল, এরপর পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ মানে স্বায়ত্ত শাসনের ইউনিট। স্বায়ত্ত শাসন কাকে বলে? স্বশাসন, নিজেদের দ্বারা নিজেদের শাসন, তাই তো? এটাকে আর একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ।
ডিসেন্ট্রালাইজেশন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আগে কি হতো, একটা সময় কেন্দ্র থেকে বা কেন্দ্রীয়ভাবে একটি পরিকল্পনা স্থির হতো এবং সেই পরিকল্পনা অবধি গ্রাসরুট অবধি ওটা চলে যেত। এখন বলছেন না, ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ হয় তাহলে গ্রাসরুট থেকে আমার কি করতে হবে সেটা যেন উঠে আসে। অর্থাৎ পঞ্চায়েতের মাধ্যমে, গ্রাম সভার অধিবেশনে গ্রাম সভার সদস্যরা অর্থাৎ ভোটাররা বসে ঠিক করবে তাদের কোন এলাকায় কোথায় কি লাগবে, কি প্রয়োজন। সেই অনুযায়ী রাষ্ট্র সেই সমস্ত ব্যবস্থা পঞ্চায়েতের মাধ্যমে করে থাকবে। এই যে পঞ্চায়েতের মাধ্যমে কাজ করবার অর্থ হচ্ছে গ্রামীণ যে মানুষ, প্রান্তিক যে মানুষ, তাদের যেন আরো বেশি বেশি করে সুবিধা উপলব্ধ করানো যায়। তো এই বিষয়টা রয়েছে কি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার মাধ্যমে। তাহলে একবার আমরা দেখে নিই যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি। মুখস্থ করে নাও, একবারই দেখে নাও। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে কি হলো, লিখিত সংবিধান, তাই তো, রিটেন কনস্টিটিউশন, আংশিক নমনীয়, আংশিক অনমনীয়, পার্টলি ফ্লেক্সিবল, পার্টলি রেজড। তারপর সংসদীয় শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি গভর্নমেন্ট। তারপর কি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, ফেডারেল গভর্নমেন্ট। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। ধর্মনিরপেক্ষ, সেকুলারিজম। স্বাধীন বিচার ব্যবস্থা, ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়াল সিস্টেম। স্বাধীন বিচার ব্যবস্থা, দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়াল সিস্টেম। তারপর জনগণ ক্ষমতার উৎস, দ্য সোর্স অফ দ্য পাওয়ার কি পিপল। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দ্য বাইচ্যাম্বার পার্লামেন্ট। তারপর সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, ইউনিভার্সাল অ্যাডাল্ট ভোটিং রাইটস। তারপর এক নাগরিকত্ব, এ সিঙ্গেল সিটিজেনশিপ, সার্বভৌম সোভারেনিজম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, রিপাবলিক, পঞ্চায়েতি রাজ। এই সমস্ত বিষয়গুলি রয়েছে। ক্লিয়ার? সংবিধান গৃহীত হওয়ার সময় 26শে নভেম্বর 1949 এতে ছিল কি কি? সংবিধান যখন গৃহীত হয়েছিল তখন কি ছিল? টোটাল 22টা পার্ট ছিল। কটা পার্ট ছিল? 22টি পার্ট। 395টি অনুচ্ছেদ মানে ধারা, 395টি ধারা, আর 8টি তপশিল বা 8টি শিডিউল। তাহলে 22টি পার্ট, 22টি পার্ট মানে অধ্যায়। একটা বইতে যেমন প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার এরকম চ্যাপ্টার থাকে না, তো 22টি পার্ট মানে 22টি চ্যাপ্টার, অধ্যায়। আর কি আছে? 22টি পার্ট আর 395টি অনুচ্ছেদ মানে 1 2 3 4 করে এরকম 395টি ধারা, ঠিক? আর 8টি তফসিল বা শিডিউল বা তালিকা, 8টি, তাই তো, যেটা পরবর্তীতে হয়েছে 12টি। আচ্ছা, এরপরে আমরা আসি মন্ত্রী মিশন। মন্ত্রী মিশন বিষয়টা কি? ব্যাপারটা হলো যে 1942 সালে, একটু ইতিহাস থেকে ঘুরি, 1942 সালে হচ্ছে ভারতবর্ষ জুড়ে হচ্ছে কি ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ঠিক? নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলার বীর সন্তান, ভারতবর্ষে ইংরেজ উচ্ছেদ করবার জন্য আক্রমণ করে দিয়েছে। 1946 HMS তলোয়ার নামক জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়েছে। ব্রিটিশ ভয়ে কাঁপছে, যে কোনো দিন যদি ভারত স্বাধীন হয়ে যায় আমরা যুদ্ধ অপরাধী হিসাবে ঘোষণা হবে এবং ভারতকে অধিকার করে রেখেছি, ফলে আমাদের তখন শাস্তি হবে। তাহলে উপায় কি? এক্ষুনি ভারতকে স্বাধীনতা দিয়ে তাড়াতাড়ি করে ব্যাক করো। এই উদ্দেশ্যে যখন কোনো ক্রাইসিস তৈরি হয় তখন আমরা দেখি রাজ্য বা কেন্দ্রে কি হয়, একটা মন্ত্রিসভাকে পাঠিয়ে দেয়, 2-3 মন্ত্রীকে বা 2-3 পার্লামেন্ট সাংসদকে একজন মন্ত্রীর সঙ্গে দিয়ে পাঠিয়ে দেয়। ঠিক ভারতেও এরকম হচ্ছে, ভারতের ক্ষেত্রে অন্য হয়। যখন এরকম প্রবলেম অ্যারাইজ করলো তখন ইংল্যান্ডের দায়িত্বশীল যে মন্ত্রিসভা ছিল, ইংল্যান্ডের পার্লামেন্টের যে দায়িত্বশীল মন্ত্রিসভা ছিল বা ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটদের মধ্য থেকে সদস্য নির্বাচিত করে তাদেরকে ভারতবর্ষে পাঠানো হলো। সেই জন্য বলা হয় মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন। কেন ক্যাবিনেট মিশন বলা হয় বোঝা গেল? এই ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন এটা ভারতে এলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন কে ছিলেন? ক্লেমেন্ট অ্যাটলি। যখন মন্ত্রী মিশন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কি? ক্লেমেন্ট অ্যাটলি। 1946 খ্রিস্টাব্দে মার্চ মাসে ভারতবর্ষে আসে মন্ত্রী মিশন, একদম পুরো লং মার্চ করতে করতে চলে আসে। 1946 নৌ বিদ্রোহ যে বছর, ওই বছর 1946 খ্রিস্টাব্দে মার্চ মাসে আসে কি মন্ত্রী মিশন। এই মন্ত্রী মিশন যে আসে, ভারত সচিব
ভারত সচিব কে ছিলেন? স্যার পেথিক লরেন্স। ভারত সচিব ছিলেন স্যার পেথিক লরেন্স। ভারত সচিব বিষয়টা কি? ভাইসরয়। ভাইসরয় কথার অর্থ রাজা বা রানীর প্রতিনিধি। তাহলে ভারতবর্ষে সিপাহী বিদ্রোহের পর যে পদটা তৈরি হলো সেই পদটা হলো কি? ভাইসরয়। এই ভাইসরয় ভারতবর্ষকে শাসন করবে, আর ভাইসরয় তার রিপোর্টটা পেশ করবে কার কাছে? রিপোর্টটা পেশ করবে সেক্রেটারি অফ স্টেটের কাছে। হ্যাঁ, সেক্রেটারি অফ স্টেট কে হবে? ইংল্যান্ডের পার্লামেন্টের একজন দায়িত্বশীল মন্ত্রী, তিনি ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট, দায়িত্বশীল একজন মন্ত্রী এই পদে বসে থাকবে। তিনি কি করবেন? ভাইসরয়ের কাছ থেকে এই সমস্ত তথ্য সংগ্রহ করে রাজা বা রানীকে তিনি জানাবেন, তাই তো? এই পদ্ধতি। তাহলে এই পদ্ধতি অনুযায়ী ভারত সচিব কে ছিলেন? পেথিক লরেন্স। ইনি হচ্ছে এই ক্যাবিনেট মিশনের প্রধান। তাহলে ক্যাবিনেট মিশনের প্রধানকে পেথিক লরেন্স। পেথিক লরেন্স। নৌবাহিনীর প্রধান ছিলেন এভি আলেকজান্ডার। ভারত সচিবকে পেথিক লরেন্স, যিনি এই বিষয়ে সব থেকে বেশি দায়িত্বশীল, তাহলে তিনি প্রধান। আচ্ছা, আর কে ছিলেন? নৌবাহিনীর প্রধান এভি আলেকজান্ডার। আর বাণিজ্য বোর্ডের সভাপতি স্যার স্টাফোর্ড ক্রিপস। স্যার স্টাফোর্ড ক্রিপস। তাহলে তিনজন আমরা পেলাম। কাকে কাকে? ভারত সচিবকে, পেথিক লরেন্স, নৌবাহিনীর প্রধানকে, এভি আলেকজান্ডার, আর বাণিজ্য বোর্ডের সভাপতিকে স্যার স্টাফোর্ড ক্রিপস। তাহলে এই তিনজন কে কে হলো? তিনজন একসঙ্গে কে কে হলো? পেথিক লরেন্স, এভি আলেকজান্ডার আর স্টাফোর্ড ক্রিপস। এই তিনজন মিলে যেটা হলো সেটা হলো ক্যাবিনেট মিশন ভারতবর্ষে প্রেরণ করা হলো। এই যে তিনজন ব্যক্তি, ক্লিয়ার? পেথিক লরেন্স, এভি আলেকজান্ডার আর স্টাফোর্ড ক্রিপস। ওকে? আচ্ছা, এই যে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন, এরাই ক্যাবিনেট মিশন নামে পরিচিত। কংগ্রেস আর মুসলিম লীগ এই ক্যাবিনেট মিশনের যেটা হলো মন্ত্রী মিশন এলো, সেই মন্ত্রী মিশনে বিভিন্ন মতভেদের পরিপ্রেক্ষিতে মন্ত্রী মিশন এককভাবে তাদের যে মতামত সেটা জানালো। মন্ত্রী মিশনের কিছু সুপারিশ করলো, ক্যাবিনেট মিশন কিছু সুপারিশ করলো। এই সুপারিশগুলো কি কি একটু দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্র গঠন বা ফরমেশন অফ দ্য ইউনিয়ন বাই দ্য স্টেটস, অর্থাৎ কিছু স্টেটকে একসঙ্গে করে একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র গঠন হবে। ভারতবর্ষে একটি যুক্তরাষ্ট্র বা ফেডারেল ইউনিয়ন গঠিত হবে। দেশীয় রাজ্যগুলো মানে তখনকার সময় যে দেশীয় রাজ্যগুলো ছিল, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কুচবিহার ছিল, যেমন ধরো কাশ্মীরের রাজা হরি সিং ছিলেন, যেমন ধরো তোমার হায়দ্রাবাদের নিজাম ছিলেন। তাহলে এরা এই দেশীয় রাজ্যগুলো পরবর্তীকালে যুক্তরাষ্ট্রে যোগ দিতে পারবে। এই যে যে ইউনিয়ন হবে ভারতবর্ষে, সেই ইউনিয়নে কিন্তু এই দেশীয় রাজ্যগুলো যোগ দিতে পারবে। ক্ষমতার বন্টন, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, ক্ষমতার বন্টন কি? কেন্দ্রীয় আর প্রাদেশিক সরকারগুলির মধ্যে থাকবে। অর্থাৎ একটা কেন্দ্রীয় তালিকা থাকবে, একটা রাজ্য তালিকা থাকবে, উভয়ের মধ্যে ক্ষমতার বিভাজন থাকবে, কেউ যেন কারো ক্ষমতার মধ্যে হস্তক্ষেপ না করে। এগুলো কিন্তু সব মন্ত্রী মিশনের সুপারিশ। আর কি? প্রদেশ গঠন। প্রদেশ গঠন, ফরমেশন অফ প্রভিন্সেস। প্রভিন্সেস বা প্রদেশ গঠন কি হবে? হিন্দু সংখ্যাগরিষ্ঠ 6টি প্রদেশ নিয়ে গঠিত হবে প্রথম অঞ্চল। ভালো করে খেয়াল রাখবে, মন্ত্রী মিশন যে প্রস্তাব দিচ্ছে সেই প্রস্তাবে বলা হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ 6টি প্রদেশ নিয়ে গঠিত হবে প্রথম অঞ্চল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ 3টি প্রদেশ নিয়ে গঠিত হবে দ্বিতীয় অঞ্চল, এবং বাংলা আসনকে নিয়ে গঠিত হবে তৃতীয় অঞ্চল। ঠিক? হিন্দু সংখ্যাগরিষ্ঠ 6টি প্রদেশ প্রথম অঞ্চল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশকে নিয়ে দ্বিতীয় অঞ্চল, বাংলা অসমকে নিয়ে তৃতীয় অঞ্চল। এই রকম একটা ওরা অ্যাসেসমেন্ট দিয়ে দিবে। গণপরিষদ গঠন, এই যে এরা এলো ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশনের পরবর্তী স্টেপ হচ্ছে ভারতবর্ষের জন্য একটা সর্বজনীন স্বীকৃত সংবিধানকে গ্রহণ করা। সেই সংবিধান রচনা করবার উদ্দেশ্যে একটা গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করতে হবে। সেই গণপরিষদ গঠনের সুপারিশ কারা করলো? ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন গণপরিষদ গঠন করবার সুপারিশ করলো।
ফরমেশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এই ফরমেশন যেটা হবে তা কিভাবে হবে সেটাও তারা বলে দিল। বললো যে প্রদেশগুলির নির্বাচিত প্রতিনিধি, প্রদেশগুলো মানে প্রভিন্স, ব্রিটিশ শাসিত কতগুলো প্রভিন্স ছিল? 11খানা, তাই তো? ঠিক তো? 11খানার মধ্যে 9খানাতে ক্ষমতা দখল করেছিল কারা? কংগ্রেস। আর দুটোতে ক্ষমতা দখল করেছিল কারা? অন্য অন্য পার্টি, যেমন হচ্ছে পাঞ্জাবে ইউনিয়নিস্ট আর বাংলায় কৃষক প্রজারাজ্য পার্টি। তো এই 11খানা প্রভিন্সের মধ্যে 9খানাতে কংগ্রেস ছিল। তাহলে এই প্রভিন্স গুলোতে কি আছে? আইনসভা আছে, তাদের তারা নির্বাচিত হয়ে রয়েছে, তাদের মাধ্যমে অর্থাৎ প্রদেশগুলির থেকে যে আইনসভার সদস্যরা আছে তাদের মাধ্যমে নির্বাচিত সদস্যরা এই গণপরিষদে বা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যোগ দেবে। আর কি দেশীয় রাজ্য রয়েছে, দেশীয় রাজ্য মানে ওই যারা পরবর্তীতে ইউনিয়নে যোগ দেবে সেই দেশীয় রাজ্যগুলো রয়েছে। দেশীয় রাজ্যগুলোর মধ্যে ওই যে কতগুলো নাম বললাম একটু আগে, যেমন হায়দ্রাবাদ, এরকম। তাহলে দেশীয় রাজ্যগুলি থেকে কারা আসবে? এক একজন প্রতিনিধি, কারণ ওখানে তো রাজা রয়েছে, তাই ওখানে নির্বাচনের সুযোগ নেই, ওখানে ইলেকশনের সুযোগ নেই, ওটা সিলেক্টেড হবে, তাই তো? তাহলে ওখান থেকে সিলেক্টেড ক্যান্ডিডেটদের নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যুক্তরাষ্ট্র ত্যাগের অধিকার। বলছে এই যে ইউনিয়ন আছে বা এই যে ইউনিয়ন তৈরি হবে, এই ইউনিয়ন ত্যাগের অধিকার কারো থাকবে না। কোন রাজ্য ইচ্ছা করলে ভারতীয় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবে। মন্ত্রিমিশন বলে দিচ্ছে যে কি প্রকারে ভারতবর্ষের স্বাধীনতা দেওয়া হবে, কি তার স্ট্রাকচার হবে। তো বলছে কেউ যদি মনে করে কোন রাজ্য যে আমি ভারতবর্ষ থেকে বেরিয়ে যাব, সে সেটা করতে পারবে না। আর একটা কি দরকার? এই অবস্থায় একটি অন্তর্বর্তীকালীন সরকার দরকার। অন্তর্বর্তীকালীন সরকার কি করবে? অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ের মধ্যে কার্য পরিচালনা করবে, কেয়ারটেকার গভর্নমেন্ট। নতুন সংবিধান চালু না হওয়া পর্যন্ত তারা রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ের মধ্যে শাসন কার্য পরিচালনা করবে। মন্ত্রিমিশনের ত্রুটি কি দেখা যায়? মন্ত্রিমিশন ভারত বিভাজনের পথকে প্রশস্ত করে। মন্ত্রিমিশন সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারত ভাগের প্রস্তাব রাখে। মন্ত্রিমিশনের এই প্রস্তাবে প্রদেশগুলির হিন্দু প্রধান ও মুসলিম প্রধান এই দুই ভাগে ভাগ করবার কথা উল্লেখ থাকায় ভারত ভাগের যে বিষয়টি সেটি আরো স্পষ্ট হয়ে যায়। দুর্বল যুক্তরাষ্ট্রীয় কাঠামো। মন্ত্রিমিশন প্রদেশগুলিকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান এবং কেন্দ্রের হাতে শুধুমাত্র পররাষ্ট্র, দেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত নেয়। এতে দুর্বল রাষ্ট্রীয় কাঠামোর কথা ফুটে ওঠে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টনের ক্ষেত্রে দেখা গেল রাজ্যকে দুর্বল করে দিয়ে শুধু কেন্দ্রের হাতে এককভাবে শক্তিশালী ক্ষমতাগুলোকে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, মন্ত্রিমিশনের গুরুত্ব কি? মন্ত্রিমিশনের এই প্রস্তাবগুলি নানা কাজে গুরুত্বপূর্ণ ছিল। অবিভক্ত রাখার প্রয়াস। মন্ত্রিমিশন স্পষ্ট বুঝে গিয়েছিল ভারত ভেঙে পাকিস্তান রাজ্য যে তৈরি হবে, এর মাধ্যমে যে সাম্প্রদায়িক যে সমস্যা, সেই সমস্যার কিন্তু সমাধান হবে না। তাই মন্ত্রিমিশন চেষ্টা করেছিল ভারতকে অবিভক্ত রেখেই স্বাধীনতা দেওয়ার। আর একটি কি? প্রতিনিধি নির্বাচনের অধিকার। দেশীয় রাজ্যের যে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার দিয়েছিল। দেশীয় রাজারা যদি প্রতিনিধি নাও নিত তাও অসুবিধা ছিল না, কিন্তু তবুও সেই রাজাদের এলাকায় যেহেতু জনগণ আছে, তাই সেই তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য কিন্তু ওখান থেকে প্রতিনিধি নির্বাচনের একটি সুযোগ দেওয়া হবে। মন্ত্রিমিশন হিন্দু, মুসলিম, পাঞ্জাবের ক্ষেত্রে শিখ এছাড়া অন্য কোন সম্প্রদায়কে স্বীকৃতি না দিয়ে একটা ইতিহাস তৈরি করত। ভারতবর্ষে শুধু কি এই তিনটে সম্প্রদায় রয়েছে, হিন্দু, মুসলিম আর শিখ? এ বাদ দিয়ে তো আরো আছে খ্রিস্টান, জৈন, পার্সি। কিন্তু শুধুমাত্র এদেরকে দিল আর বাকিদের দিল না। মানে বাকিদেরকে আরো যদি ওরকম ভাগে ভাগ করতো তাহলে আরো সাম্প্রদায়িক ভাবে আরো ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যেত গোষ্ঠী হিসাবে। তাই মানুষের মধ্যে মানুষের যে ভ্রাতৃত্ববোধ আরো নষ্ট হতো। হ্যাঁ, অভারতীয় সদস্য গ্রহণ। গণপরিষদ কোনো অভারতীয় সদস্য গ্রহণের প্রস্তাব ছিল না,
গণপরিষদের যে মেম্বাররা ছিল তাদের মধ্যে ভারতীয় নয় এমন কেউ কিন্তু ছিল না। প্রশ্নে যদি আসে যে গণপরিষদের সদস্যরা ভারতীয় কিনা, তাহলে অবশ্যই গণপরিষদের সদস্যরা শুধুমাত্র ভারতীয়দের মধ্য থেকেই নির্বাচন করা হয়েছিল। গণপরিষদের এরপর আমরা আসি গণপরিষদ বিষয়ে। ঠিক আছে, তাহলে আপাতত এই আগে যেটুকু পড়েছি সেটুকু মনে আছে তো? ওটাই শেয়ার